চারপাশে তাকালেই নানা রকমের সংকট। বিনোদনের সঙ্গে চিন্তার কোনো বিরোধ নেই। মা বাবারা চায় যে তাদের সন্তানরা তার দেশটাকে জানুক, তার দেশের ইতিহাস জানুক। আমি আসলে আমাদের যে রুটেড গল্পগুলো বলতে চাই, আমার যা দেখা, আমি চারপাশে যা দেখি, সেই গল্পগুলোই আমি চলচ্চিত্রে তুলে আনবার চেষ্টা করি। এর মধ্যে একমাত্র আমার যে কাজগুলো আপনি যদি সব পেছন থেকে দেখেন, সুতোপার ঠিকানা, নারী জীবন, আমরা আমাদের মায়েদের যে জীবন দেখি, আমাদের মা খালা বন্ধুর যে জীবন দেখি, বাবার বাড়ি থেকে যায় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়ি, সব স্বামী মারা গেলে সেটি হয় ছেলের বাড়ি, এর মধ্যে যদি বিধবা তালাকপ্রাপ্ত হয়ে বাপের বাড়ি ফিরে ততদিনে হয়ে যায় সেটি ভাইয়ের বাড়ি। আমরা সেই বিষয়গুলো সংবেদনশীলতার সঙ্গে দেখি কিনা। তো আমরা চারপাশে আমরা তো সবাই কোনো না কোনো নারীর ছায়া বেরিয়ে ওঠে। যার মা থাকে না সেও কিন্তু কোনো খালা মামা ফুফু চাচি আশ্রয়ে বেড়ে ওঠে। তো এই মানুষগুলোকে বড় হওয়ার পর কোনো এক ফাঁকে আমরা হারিয়ে যেতে দেখি, সংসারের রান্নাঘরে কিংবা অন্য জায়গায় হারিয়ে দিই। এই মানুষগুলোকে আমরা আর পাই না। তো এই জায়গাগুলো আমরা নারীর নিজস্বতা, নারীর যে আত্মপরিচয়ের জায়গাটুকু, এই জায়গাগুলো আমরা একটু সংবেদনশীলতার সঙ্গে দেখি কিনা। সো আমরা এই বিষয়ে বা জন্মভূমির কথা যদি আপনি বলেন, যে আমাদের দেশে যখন সেই মিলিয়ন প্লাস রোহিঙ্গা বাংলাদেশে আসলো, হ্যাঁ, এর যে একটা প্রভাব, বা আমাকে খুব ভাবিয়েছিল আসলে ওই বিষয়টা, যে যখন জার্মান কোম্পানি ক্রিশ্চিয়ান হ্যানসন কোম্পানির রোবট বিভিন্ন দেশে যাচ্ছে, সেই রোবটটির নাম সোফিয়া। এই রোবটটিকে যখন বিভিন্ন দেশ সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে, তখন এদিকে মিলিয়নস অফ হিউম্যান সোফিয়া যাদের কোনো নাগরিকত্ব নেই। তো আমি তখন মনে হচ্ছে যে গ্লোবাল লিডার থেকে এই মেসেজটুকু দেওয়া দরকার, যে তোমরা যখন এই যে রোবটকে নাগরিকত্ব দিচ্ছ, তখন এখানে মিলিয়ন প্লাস নাগরিককে আনুষ্ঠানিকভাবে একটা দেশের নাগরিকত্ব থেকে বাতিল করা হচ্ছে। তো সময় আসলে বলে দেয় আমরা কোন গল্পগুলো বলবো। এখন সেই গল্পের মধ্যে আমরা চেষ্টা করি আসলে সেই যেই গল্পগুলো আমাদেরকে ভাবায়, নাড়া দেয়, সময়ের সময়কে ভাবায়, সময়কে ক্লান্ত করে, সেই গল্পগুলোকে বলবার। এখন ধরেন আমরা যদি হলিউডের দিকে তাকাই, হলিউডের দেখবেন মার্বেল সিরিজের প্রচুর ছবি, ওদের অনেক সুপার হিরো, ওদের কোনো প্রবলেম নেই, ওরা এলিয়েন আমদানি করে, পৃথিবীতে প্রবলেম তৈরি করে, এলিয়েন তাদের সুপার হিরো গিয়ে প্রবলেম সলভ করে। কিন্তু আমরা তো সেই দেশের বাসিন্দা না, আমাদের সেই চারপাশে তাকালেই নানা রকমের সংকট, নানা রকমের সংকট। এর মধ্যে থেকে আমরা আমাদের রিয়েল হিরোদেরকে তুলে আনবার চেষ্টা করি। এর মধ্যে আমাদের সবার জীবনযাপনে সেই দুঃখ, কষ্ট, আনন্দ একই সঙ্গে বসবাস করে। কেউ একটানা যেরকম সুখের মধ্যে থাকে না, বা কেউ একটানা দুঃখের মধ্যে থাকে না। এখন ধরেন আমরা যে দেশে বাস করি, নানা আন্তর্জাতিক নানা ইন্ডেক্সে, আন্তর্জাতিক নানা গবেষণায় ঢাকা পৃথিবীর মোস্ট লিভেবল সিটিগুলোর একটা। এখন এইরকম একটা শহরে বসে, যেখানে গ্যাসের সংকট, যেখানে বিদ্যুতের সংকট, সেখানে নানা সংকটের মধ্যে থেকে আপনি আসলে এই জীবন থেকে বিচ্ছিন্ন করে একজন চিন্তাশীল মানুষ এই চলচ্চিত্রের কথা ভাবতে পারে না। আমি সবসময় বলি যে বিনোদনের সঙ্গে চিন্তার কোনো বিরোধ নেই। হ্যাঁ, কিন্তু বিনোদনের সিনেমার সঙ্গেও আমরা চিন্তাকে জুড়ে দিতে পারি। আমরা আমাদের সময়ের, বেঁচে থাকা সময়ের যেই বিষয়গুলো আমাদেরকে তাড়িত করে, যে বিষয়গুলো আমাদের ক্লান্ত করে, যে বিষয়গুলো আমাদের ভাবায়, যে বিষয়গুলো আমাদের সমাজকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আসা উচিত। এবং এর সঙ্গে যখন আসলে আমাদের ইমোশন যুক্ত হয়, আমাদের মানুষগুলো ন্যাচারালি, আমরা যেই নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যখন যাই, সেই মানুষগুলো আসলে ইমোশনে ভারাক্রান্ত থাকে। সেখান থেকেই আসলে নির্বাচিত বাস্তবতা আমাদের চলচ্চিত্রে কিছু না কিছু উঠে আসে আর কি। লিখবার সময় একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে আমাদের তো আসলে আমরা যারা একটু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করতে চাই, বা সমাজ সচেতন যাই বলেন, যে চলচ্চিত্রগুলো আমরা নির্মাণ করতে চাই, আমরা তখন অভিনয়ের যে প্যাটার্ন, আমাদের আসলে টেলিভিশনের দিকে তাকাতে হয় বা মঞ্চের দিকে তাকাতে হয়। তো লিখবার সময় আমাদের ভাবনা আসে। এরপরে ধরেন আমি ব্যক্তিগতভাবে একটি চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমি যখন কোনো শিল্পীকে একটা চরিত্রের জন্য অফার করি, তখন আমি তাকে না বলবার সুযোগটাও তাকে দিয়ে রাখি, যে আপনি যদি দেখেন যে এই প্রতিটা গল্পে তো কিছু না কিছু বলে, এই গল্পের যে মোরালটা, যে ফিলোসফিটা, যে বক্তব্যের জায়গাটা আছে, এর সঙ্গে আপনি একমত কিনা, শুধুমাত্র আপনার চরিত্রটি দেখবেন না, পুরো বক্তব্যটার সাথে আপনি একমত কিনা, সেই বিষয়টাকে আমি অনেক গুরুত্ব দিই, প্রতিবারই গুরুত্ব দিই। তো এবং শিল্পী নির্বাচনের সময় আমি এটা ধরেন একটি চরিত্র, আমার নাইমের চরিত্রটা নিয়ে আমার একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু চরিত্রটি 12 বছর যাবৎ বিদেশে থাকে, তার মেয়েটি বাংলা বলতে পারে না, তার প্রচুর ইংরেজি সংলাপ ছিল। তো এই নাইমকে নির্বাচন করবার বেলায় এটি ছিল, নাইম ইংলিশ লিটারেচারের ব্যাকগ্রাউন্ডের। সো আমাদের আরও শিল্পী আছেন, কিন্তু খুব বেশি হয়তো পাবেন না, যারা ইংরেজিতে ফ্লুয়েন্ট, বা আমি হয়তো, অনেকেই পারবেন, আমি হয়তো তাদেরকে অ্যাফোর্ড করতে পারবো না, আমি যেহেতু একটু সীমিত বাজেটে চলচ্চিত্র নির্মাণ করবার চেষ্টা করি। তো এই বিষয়গুলো ছিল।
তো নাইম আমার আলটিমেট পছন্দ ছিল। এরপরের জায়গাগুলোতে ধরেন বাই ডিফল্ট এসছে, আমরা একজন শিশু শিল্পী খুঁজছিলাম যে ইংরেজিতে ভালো, সেটা অ্যামেলিয়া এসছে। আমরা খুব বেশি অপশন পাইনি সত্যিকার অর্থে অ্যামেলিয়ার ক্ষেত্রে। আপনি আয়শার চরিত্রের কথা বলতে অনেকেই করতে পারে, কিন্তু আমি যেটাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে কমিটমেন্টের জায়গাটা, চরিত্রের প্রতি বিশেষ। এবং আয়শা নিঃসন্দেহে এই সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল একজন শিল্পী, এবং উনি খুব ভালো করেছেন ছবিতে, এবং একই সঙ্গে উনি কমিটেড ছিলেন। আর তারপর আমি যেটা বললাম যে গল্পের প্রতি আস্থা, যেই গল্পটা বলা হচ্ছে তার প্রতি বিশ্বাস। তো প্রত্যেকটি চরিত্রের বেলাতেই আমি সবাইকে আমি এই সুযোগটি দিই, শুধুমাত্র আমি আপনার চরিত্রটি দেখবেন না, পুরো পুরো গল্পটার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা সেই। কারণ আপনি 1 মিনিটের একটা কন্টেন্টেরও কিন্তু একটা কালচারাল স্টেটমেন্ট তৈরি হয়, কিছু না কিছু বলা হয়, কখনো ভালো কখনো মন্দ, আমরা জানি না। তো এখানেও যা বলা হচ্ছে তার সঙ্গে আপনি একমত কিনা। একটা বিষয় হচ্ছে যে আমার মূল যে অবজারভেশনের জায়গা ছিল আমাদের অভিবাসী মানুষ, যারা আমাদের সবার পরিবার থেকে তো কেউ না কেউ দেশের বাইরে থাকে, এই মানুষগুলো কি ফিল করে, এই মানুষগুলো কি মিস করে, এবং এদের ভেতরে শেকড়ের টানটা কেমন, যে জন্মভূমির প্রতি ওদের টানটা কেমন, এবং তাদের সন্তানরা তার দেশটাকে কিভাবে ফিল করুক সেটা চায়। ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই জায়গাগুলি ভাবা। এবং এরা অনেকেই যারা ফার্স্ট জেনারেশন যারা দেশের বাইরে যায়, এরা দেশটাকে লালন করে বুকের মধ্যে। কিন্তু সেকেন্ড জেনারেশন যারা ওখানে জন্ম হয়, ওখানে বেড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু অতটা থাকে না। তারা চায়, মা বাবারা চায় যে তাদের সন্তানরা তার দেশটাকে জানুক, তার দেশের ইতিহাস জানুক, তার দেশের হেরিটেজের কথাও জানুক। বাইরে তো নিউজ সংবাদপত্রে শুধু খারাপ সংবাদগুলো প্রচারিত হয়, কিন্তু আমাদের দেশের অনেক ভালো কিছু আছে যেই জিনিসগুলো তাদের কাছে পৌঁছায় না। এবং দিন শেষে বিদেশে বসেও যদি দেশের জন্য চিন্তা করুক, বদনাম করুক, যাই করুক, দিন শেষে দেশের প্রতি তাদের একটা টান থাকে। দেশে, এবং অনেক সময় দেখা যায় যে দেশে থাকার চেয়ে বিদেশে যাওয়ার পর দেশটাকে নিয়ে মানুষ বেশি ভাবে। তো এই সবগুলো বিষয় ছিল। সো এখানে আলাদা করে প্লেসমেন্টের বিষয় কিছু না, কিন্তু তবে আমি যতটুকু সম্ভব যে আমি এই ছোট বাচ্চাটাকে আমি আসলে কোথায় নিয়ে যেতে চাই। ধরেন আমি যদি একদম আমাদের কোর হিস্ট্রির কথা আমি বলতে চাই, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের কথা যদি আমি বলতে চাই, তা আমার মনে হয়েছে যে এই জায়গাটুকুতে গেলে, এই জায়গায় যে কারণে আমি দেখলাম যে ওরা কিন্তু ভাষা আন্দোলনের কথা এবং মুক্তিযুদ্ধের কথা কিন্তু রবীন্দ্রনাথের বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে। জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন সেই প্রসঙ্গটা সেইখানটাতে গিয়ে বলছে। এই জায়গাগুলো সচেতনভাবে নির্বাচিত। এখন কোন দেশের দর্শক ঠিক কীভাবে কানেক্ট করবে আমরা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের ছবির তো আসলে দর্শক আন্তর্জাতিক দর্শক না, ফেস্টিভ্যালে কিছু আন্তর্জাতিক দর্শক দেখে, কিন্তু ইন্টারন্যাশনালি যখন গ্লোবাল রিলিজ হয় তখন দর্শক কিন্তু আসলে বেশিরভাগ ডায়াসপোরা, ডায়াসপোরা, বাঙালি অভিবাসী, বাংলাদেশি অভিবাসী দর্শকরাই হয়। তো এই মানুষগুলো খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারে। এইটাই হচ্ছে যে বাস্তবায়ক চলচ্চিত্র বলে আমরা যেহেতু চলচ্চিত্রটা প্র্যাকটিস করতে চাই, সেটা হচ্ছে রিয়েলিজম, নিউ রিয়েলিজমের ধারা যেটা বলা হয় আর কি। আপনি ইটালিয়ান নিউ রিয়েলিজমের যেটা প্রথম ছবি বাইসাইকেল থিফ, ভিক্টোরি ডি সিকার, সত্যজিৎ রায় কিন্তু তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারপরে আমরা দেখি যে এখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, আমরা আরও পাই ওখানে আদুর গোপাল কৃষ্ণন, মণি কাউল, মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যারা অ্যাকচুয়ালি নিউ রিয়েলিজমের ধারাটাকে দেখেছেন। আর আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে, আশেপাশের অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখি যে সে মানে একটু ফ্রেঞ্চ নিউ ওয়েভ, একটু জার্মান এক্সপ্রেশনিজম, অন্যান্য জিনিসের মুভমেন্ট নিয়েছে। এরপরে আমরা দেখি যে বলিউডের মাসালা ফিল্ম বলে একটা ধারণা তৈরি হয়েছে, যে স্পাইস রান্না করতে যেরকম নানা রকম মশলার প্রয়োগ হয়, একটু ঝাল, একটু নানা রকম। সো এই মাসালা মুভির ধারণা তৈরি হওয়ার পর আমরা বাংলাদেশে আসলে কপি করতে শুরু করে। কিন্তু বাস্তব ধর্মী চলচ্চিত্র বলতে যা বোঝায় এটা আসলে বাস্তবে যা ঘটবে তাই, সত্যিকার অর্থেই। যে কেউ, অনেকেই মনে করে ভিসা নিয়ে আসছো না, ভিসা এরকম কেউ পকেটে করে নিয়ে আসতে পারে না। সো কিন্তু অনেকেই এইভাবে বলে, আর চাইলেই নিয়ে যাওয়া যায় না, এর একটা লম্বা প্রসেস আছে। এখন সত্যিকার অর্থে একজন মানুষ যখন এগুলো জেনে করবে, জেনে লিখবে, একটু রিসার্চ করবে, সেই মানুষগুলো আসলে জেনে যাবে। তো এইখানটাতেই হয়তো, আমি জানি না, আমি কোনো ছবির সঙ্গে তুলনা করছি না, কিন্তু আমি বাস্তবে এই মানুষগুলোর বেলায় যা ঘটবার কথা মনে হয়েছে, কারণ এই মেয়েটার তো জন্ম বিদেশে, এই মেয়েটার মা আছে, একজন ফরেনার, ও চলে যাবে সেটাই স্বাভাবিক। ও চাইলেই আরেকজনকে নিয়ে যেতে পারবে না। একটা প্রজেক্ট সবগুলো কম্পোনেন্ট একইভাবে কাজ করে না। আমি যেটা চেষ্টা করি, আমি প্রত্যেককে আলাদাভাবে বসি, প্রত্যেকটা ডিপার্টমেন্টাল হেডের সঙ্গে, সিনেমাটোগ্রাফি টিমের সঙ্গে, ক্যামেরার টিমের সঙ্গে, যে আমি এটার ভিজুয়ালাইজেশন কীভাবে দেখছি। এটা একটি সহজ গল্পের সরল ভাষার সিনেমাটোগ্রাফি নিয়ে খুব বেশি আমাদের স্টাইলাইজ করবার কোনো চিন্তাই আমরা করিনি। মিউজিকের ক্ষেত্রে আমরা একটু দেশের গান, দেশের টোন, যেহেতু ছেলেটা 12 বছর পর দেশে ফিরছে, আমরা এই টোনের কাছাকাছি
থাকতে চেয়েছি। কিন্তু আমরা যদিও দুটো মৌলিক গান আছে খুব কাছাকাছি সময়ের মধ্যে আসে, কিন্তু এর বাইরে আমরা একটু নজরুলের গানের একটু আছে, মেয়েটা যখন তানপুরা বাজিয়ে গান গেছে তখন আমরা নজরুলের গান শুনি। হ্যাঁ, আবার একটু লালনের টিউনও পাই। সো আবার দেখি যে তার বাবা রবীন্দ্রসঙ্গীতের একটা গানও গাইছে, ক্লান্তি আমায় ক্ষমা করো। সো আমরা আমাদের এখান যে ফুল অফ, আমাদের কান্ট্রি ইজ ফুল অফ মিউজিক, আমাদের গানের অসংখ্য বৈচিত্র্যময় গানের ভান্ডার আমাদের। সেইখান থেকে আমরা কিছু নির্বাচিত কিছু এখানে নিয়ে আসবার চেষ্টা করেছি। এরপরে ব্যাকগ্রাউন্ড স্কোরে ব্যবহারের জায়গাটুকু, আমরা সঙ্গীত পরিচালনার কিছু পরিচালকেরও কিছু স্বাধীনতা থাকে, আমরা ভাবনাটুকু বিনিময় করেছি। এখানে আসলে ওই আমি যেটা বলি যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস। সো আমরা একটা জায়গায় ছেড়ে দিতে হয়, কোথাও কম কোথাও বেশি। হ্যাঁ, তো আমি চলো ফিল্ম মেকিংটা আসলে অনেকটা রান্নার মতো, হ্যাঁ, শুটিংটা হচ্ছে অনেকটা বাজার করার মতো। অনেক ফ্রেশ শাকসবজি করলেন, হ্যাঁ, শুটিং কিন্তু রান্নার সময় অ্যাকচুয়ালি যেমন আঁচ বেশি হয়ে গেলে যেরকম খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কম হইলে খাবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম সিদ্ধ থেকে যাবে। লবণ বেশি হয়ে গেলেও খাবার স্বাদ হবে না, কম হলেও। সো ফিল্ম পোস্ট প্রোডাকশনে এসে আসলে এই পরিমিতি বোধটা অনেক জরুরি হয়ে পড়ে আর কি। তো এইখানটাতে এসে একজন ফিল্ম মেকারের সঙ্গে আপনি একজন শেফের তুলনা করতেই পারেন এই জায়গাটাতে এসে। তো এখানে এসে কখনো কোনো একটা স্পাইস কম বেশি হয়েই যায় আর কি।